আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি রাগে অনুরাগে তুই আমার। পর্ব 6। লিখনিতে আসো। 5,000 দেব, আমার বউ হবে? ঈশা আতঙ্কিত নয়নে ইয়াসিরের পানে তাকায়। ইয়াসির আরও সজোরে ঈশার কানের কাছে গিয়ে বলে, হবি বইন? ঈশা একটু পিছিয়ে বলে, না না না, এখন বড় হয়েছি, যে কোনো কাজের ডিলে 5,000 বা 6,000-এর কম হলে যায় না ভাই। এটা শুনে ইয়াসির কোমরে হাত রেখে বাঁকা হেসে পাশ ফিরে। ঈশা আর চোখে বিস্ময় সেই হাসি অবলোকন করে। কতই না মাধুর্য তার ইয়াসির ভাইয়ের হাসিতে। এরকম হাসির জন্য সে বারংবার হাসির ছল সাজতেও রাজি। ইয়াসিরও তখন নিজেকে থামিয়ে ধাতস্থ করে বলে, বোন শোন, এখানে সবাই বিবাহিত। নিজেকে সিঙ্গেল দাবি করতে অনেক কষ্ট লাগছে, তাই তোকে এই অফারটা দিলাম। বাইরের কাউকে বললে ফ্রিতেও রাজি হয়ে যেত। আর তুই? এসব মুখ ভেঙ্গিয়ে বলে, মন্ত্রী মানুষ 5 লাখ বলবে তা না, 5,000 কেমনে বলো, লজ্জা করে না তোমার? ইয়াসির কপাল চুলকে বলে, না করে না, কারণ এই দেখ, পকেটে 10,000 টাকা আছে মাত্র। তোরে অর্ধেক দিতে চাইতেছি, তাও রাজি না তুই। লোভী মাইয়া একটা। ঈশা একটু উকি মেরে বলে, একদম লোভী বলবেন না। 10,000, 10,000-এ বিয়ে খাবে তুমি, এটাও আমি বিশ্বাস করব? ইয়াসির বলে, কেন করবি না? আমি সিঙ্গেল ছিলাম, তুই জটলা মেরে আমার পিছু নিলি, এখন আমি ডাবল। একটা দম্পতির বিয়ে খেয়ে সর্বোচ্চ 5,000-এর বেশি দেয় নাকি? যদিও মন্ত্রী হওয়ার দরুন বন্ধুকে একটা বাইক গিফট করেছি, সাধারণ পাবলিক হলে তো ফ্রিতেই চলে যেত। ঈশা ভ্রু কুঁচকে বলে, আচ্ছা, এই ব্যাপার। ইয়াসির মাথা নাড়ায়। ঈশা বলে, ফার্স্ট, করবা না। ইয়াসির বিরক্ত হয়ে বলে, তো কি বউ বউ করবো নাকি? ঈশা বলে, করো। ইয়াসির বমির ভান করে বলে, ওয়াক থু, তোর মতো পেতনি কার কপালে আছে কে জানে। ঈশা বলে, বাদ দাও, আর যার কপালে থাকি, আগে টাকা আবার বের করো, তোমার এবার বিশ্বাস নেই। ইয়াসের পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করতে ঈশা ছোঁ মেরে টাকা নিয়ে বলে, সেখান থেকে 1,000 টাকার নোট বাড়িয়ে বলে, এই নাও। ইয়াসির বলে, এই পেতনির বাচ্চা, 5,000 বলেছি, বাকিটা দে। ঈশা বলে, আরে জামাইয়ের সব তো বোরিং হয়, তোমার কপাল ভালো, 1,000 দিলাম। বেশি বাড়াবাড়ি করলে তুমি যে আমায় ভাড়ায় বউ বানিয়েছ, গলা ফাটায় জানাই দেব সবারে। ইস্যুরে তোরে চিন ইস্যুরে তো চিনুই তুমি। ইয়াসির একটা ঢোক গিলে বলে, পেতনির বাচ্চা, আমারও দিন আসবো, সর সামনে থেকে, বেয়াদবের রানী নানি। ঈশা নিজের সবগুলো ঝকঝকে দাঁত বের করে একটা হাসি মেরে চলে যায়। রাতের দিকে হলুদের প্রোগ্রাম শেষ অবস্থায় একজন গেস্ট আসে। সবার নজর তার দিকে। একটা হলুদ শাড়ি পরা সুন্দরী মেয়ে, সবার নজর তার দিকে। ব্লাউজ ছিল হাতা কাটা, গরনে হলুদ পাতলা শাড়ি, হাতে বিশাল দুটো ফুলের বুকে, একটা হলুদ গোলাপের, আরেকটা লাল গোলাপের। মেয়েটি সোজা এসে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে লাল গোলাপটা বাড়িয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন মিস্টার ইয়াসির চৌধুরী। ইয়াসির হাসি মুখে তা গ্রহণ করে বলে, ধন্যবাদ সুনয়না। তারপর সুনয়না সামনের দিকে এগিয়ে যায়। ঈশার পাশ থেকে সব দেখছিল। তখনই ঈশা নিজের কনুই দিয়ে ইয়াসিরের পেটে মেরে বলে, কে এটা? ইয়াসির বলে, তুই চিনবি নাকি? ঈশা বলে, তুমি চিনো কি করে? আর মেয়েটা কত হট ভাবা যায়? এত সুন্দর একটা মেয়ে তোমার। আর কিছু বলার আগে ইয়াসির বলে, আরে এটা আমার গার্লফ্রেন্ড ছিল আদিকালে, এখন এক্স। ঈশা অবাক হয়ে থাকা ইয়াসিরের পানে। তার ভেতরটা মনে হয় কেউ ছুরি মেরে আঘাত করে আবার বের করে নিল। ঈশা জোরে একটা দম ছেড়ে ভাবে, এক্স তো থাকতেই পারে, তবে নেক্সট আর পার্মানেন্ট তো আমিই হব। এই ভেবে ঈশা মুচকি হাসে। তখন ঈশা কিছু বলবে কি সুনয়নাকে আসতে দেখে ইয়াসির ঈশাকে টেনে নিজের বাহুতে আবদ্ধ করে রাখে। সুনয়না বেশ বুঝতে পারে ইয়াসিরের হালচাল। সুনয়না বলে, তোমার বউ বিয়ে করলে কবে? ঈশা মিনমিন করে বলে, আজকেই। তবে সেটা কেউ শুনতে পায় না, সাউন্ড বক্সের কারণে। ইয়াসির বলে, বছর তো হবেই। সুনয়না মিষ্টি হেসে ঈশার পানে তাকিয়ে বলে,
সুন্দরী তবে বাচ্চা। ঈশা মুখটা কুঁচকে ফেলে। একে তো তার ক্রাশের এক্স, তার উপর তাকে বাচ্চা বানিয়ে আরও প্রেম না হওয়ার চান্স গিলছে। ইয়াসির বলে, হ্যাঁ বাচ্চা বউ মানিয়েছেন আমাদের। শুনোই না এবার বেশ বিরক্ত হয়ে বলে চলে যায়। আর ঈশাও তৎক্ষণাৎ ইয়াসিরের হাত সরিয়ে বলে, ঘুমাবো আমি, তোমার আর তোমার এক্সের নাটক দেখতে পারবো না আর। ইয়াসির বলে চল। তারপর যাওয়ার আগে ইয়াসির ফুলের বুকটা ঈশাকে দেখিয়ে বলে, কি করব? ঈশা সোজা আঙুলে ঈশার ডাস্টবিন দেখিয়ে দেয়। ইয়াসিরও আর কিছু না বলে সোজা ডাস্টবিনে বুকেটা ফেলে ঈশাকে নিয়ে যেতে থাকে। ঈশা তো মনে মনে বেশ খুশি। লিভিং রুমের একপাশে দাঁড়িয়ে আছে ইয়াসির, সবার সাথে কথা বলছে। ঈশাও পাশে ছিল, তবে বেচারি ঘুমের তোপে দাঁড়িয়ে না থাকতে পেরে সোজা সোফায় বসে বসে ঘুমানোর চেষ্টা করে করে তবে হচ্ছে না, বারবার মাথা চক্কর দিচ্ছে। ইয়াসির ভাইয়েরও এক ছিল, তার ওপর তার থেকেও সুন্দরী স্মার্ট, তাহলে ব্রেকআপ হলো কেন? এসে এইসব ভাবনার জগতে হারিয়ে যায়। ক্লাসে ক্লাসের টেনের সময়টাকে সেদিন ক্লাস শেষে ঈশা বারান্দায় দাঁড়ায়। সব ছাতা নিয়ে চলে যাচ্ছিল এক এক করে। ঈশা সহ কয়েকজন আটকা পড়ে যায় ছাতা না আনার জন্য। ঈশা আনমনো হয়ে নিজের কাঁধে ব্যাগ ধরে এপাশ তো ওপাশ করে পায়চারি করছে বৃষ্টি কমার অপেক্ষায়। হুট করে ঈশার চোখ যায় স্কুলের গেটে ইয়াসির আসছে, হাত বদ্ধ হাতে বদ্ধ ছাতা। বৃষ্টিতে নিদারুণ ভিজছে সে। বৃষ্টির ফোঁটাগুলো একাকার হয়ে ইয়াসিরের সারা গায়ে লেপ্টে পড়ছে। ইয়াসির নিজের চুল হাত দিয়ে পেছনের দিকে সরিয়ে ছোট ছোট চোখে ঈশার দিকে তাকায়। আর ঈশাও থমকে যায় ওই দৃষ্টিতে। কয়েক মিনিটের চোখাচোখিতেই ঈশার মনে হয় সেদিন এক ভয়ঙ্কর প্রেমের সূত্রপাত ঘটেছিল। সেদিন করেছিল সে। সেদিন সারা রাস্তা ঈশা শুধু ইয়াসিরের চোখ দুটোতেই অবলোকন করেছিল। না, অস্বাভাবিক কিছু না, আর চারপাশটা স্বাভাবিক মানুষের মতো চোখ হলো ঈশার কাছে সেই চোখগুলো হয়ে উঠেছিল নবপ্রেমের দোলা, যার গহীনে শুধু নিজের জন্য প্রেম খোঁজার প্রয়াস সে চালাচ্ছিল, তবে তা অস- অস্তিত্বহীন, যা তার অজানাও নয়। কথায় কিংবা সত্যতায় একটা পুরুষ একটা মেয়ের দিকে কী নজরে তাকায় তা সে মুহূর্তে ধরে ফেলতে পারে। কোনটা ভালো লাগার দৃষ্টি আর কোনটাই বা বাজে নজর। তবে ইয়াসিরের কাছ থেকে ঈশা সেরূপ কিছুই পায়নি। ইয়াসির সবসময় ঈশাকে যে বোন হিসেবে দেখে আসছে তা সে জানে। কখনো নিজের জন্য আলাদা অনুভূতি কিংবা ভালো লাগা খুঁজে পায়নি ইয়াসিরের দিক থেকে। তবে সে চায় আর প্রতিনিয়ত চেষ্টাও করে ইয়াসির তাকে নিয়ে ভাবুক, তাকে একটু আলাদা নজরে দেখুক। এসব তার ভাবনা, কল্পনা জল্পনা কোনোটাই বাস্তবতায় আসেনি, আসবে কিনা তাও তার অজানা। খানিক বাদে ইয়াসির ডাক। ঈশা নিজের চোখ পিটপিট করে খুলে বলে, কী সমস্যা তোমার? ইয়াসির বলে, চল রুমে চল। পাশ থেকে সেই মহিলাটি বলে, চলো মা চলো, তোমাদের রুমটা গুছিয়ে দিলাম। তখনই ইয়াসির বলে, আজকে আমার বন্ধুর সাথে থাকি খালাম্মা, ঈশাকে নিয়ে আপনারা থাকেন। তখন শুনোই না নিজের গলায় হাত রেখে বলে, বিয়েটা কি আদৌ করেছ নাকি সবই শো অফ? বেশ, ইয়াসিরের শরীরে বিঁধল কথাটা। ইয়াসির সোজা ঈশার হাত ধরে এক রুমে চলে গেল। রুমে গিয়ে ঈশা বলছে, বের হও, তোমার সাথে কি আমি থাকবো নাকি? যাও নিজের এক্সের সাথে ঘুমাও মন্ত্রীমশাই। আমি শিওর তুমি কৃষ্ণনগর রাজ্যেরই মন্ত্রীটা। ইয়াসির বিরক্ত হয়ে বলে, তুই নিশ্চয়ই মন্ত্রীর বউটা? ঈশা বলে, হাঁ, আমি তো হলে ওই রাজার বউ হব, তবুও খাটাস মন্ত্রীর বউ হব না। ইয়াসির বলে, চুপ কর পেতনি, আজকে একসাথে থাকতে হবে। ঈশা ব্রু কুঁচকে বলে, কী সব বলছো? মাথা ঠিক আছে? ইয়াসির বলে, আমার সাথে এলি কেন তুই? তোর জন্য আজকে যত সব ঝামেলা। সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, কেন যে তোকে নিয়ে ধ্যাত। ঈশা বলে, আমি কিছু জানি না, তুমি বের হও, এখনই বের হও। বলে ঈশা নিজের হাত দিয়ে ইয়াসিরকে ঠেলতে শুরু করে। তখনই হুট করে দরজায় নক করে কেউ। ইয়াসির গিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে সুনয়না বলে, আমি আজকে তোমার বউর সাথে থাকি, তুমি যাও, নিচে যাও। ইয়াসির বুঝতে পারে এই মেয়ের ঘাপলা মারতেই এসেছে। ইয়াসির বলে, না না, আমার বউ ছাড়া ঘুম আসে না। আপনি যান মিস, আমাদের নবদম্পতির মাঝে আসবেন না প্লিজ।
ঈশা বিরক্ত হয়ে ওদের দিকে তাকিয়ে তামাশা দেখছে। এরপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে ঈশা। এদিকে সুনয়নার বেশ রাগ হচ্ছে, তবুও বলে, আরে একদিনে তো কিছু হবে না মিস্টার। ইয়াসির তবুও কাট কাট জবাবে বলে, অনেক কিছু হবে, আপনি বুঝতে পারছেন না। বউ এত সুন্দর সেজে থাকলে মনের ভেতর কেমন যেন নেশা জাগে। আপনি যদি আমাদের মাঝে এমন লেগে থাকেন, ব্যাপারটা কেমন দেখায় মিস। এবার আর দাঁড়ায় না সুনয়না, একদম হেঁটে বের হয়ে যায়। সুনয়না যেতেই ইয়াসির দম ছেড়ে সামনে তাকিয়ে দেখে বিছানার একপাশে এঁটে সেটে ঈশা ঘুমিয়ে গিয়েছে। এটা পর্ব ৭। বাইরে প্রচণ্ড শোরগোল শোনা গেলেও ইয়াসির সেদিকে ভ্রুক্ষেপ না করে পেছনে ঘুরে দেখে ঈশা যে আরাম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। না ফ্রেশ হয়েছে, না জুয়েলারিগুলো খুলেছে। ইয়াসির ঈশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ফেরারি, বাট নট মাই টাইপ। বলে ঈশার পাশ থেকে একটা বালিশ নিয়ে পাশের সোফায় ঘুমানোর চেষ্টা চালায়। এত বড় হাইটের মানুষ সোফায় হচ্ছে না, তবুও কোনো মতে এটে সেটে ইয়াসির ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি তে ইয়াসিরের ঘুম ভাঙলেও ঈশা নির্বিকার কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ইয়াসির দরজা খোলা মাত্রই সামনে নিজের বাবা চাচা আয়ান আর ইজানকে দেখে বিস্ফোরিত নয়নে তাকায়। আয়ান ইয়াসিরের কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। ইয়াসির অনেকটাই পিছিয়ে নাকে আসা রক্ত হাতে দিয়ে চেপে ধরে কিছু বলার আগেই আয়ান বলে, তুই না ঈশার আরেক ভাই, তাহলে বিয়ে বাড়িতে এমন নোংরামি করলি কেন? ইয়াসির যা বোঝার বুঝে গেছে, আর এই বানানো নাটক কেউ পাবলিক করে দিয়েছে। ইয়াসের কিছু বলার মতো ভাষাও পায় না। সে তো মজার ছলে বন্ধুদের সাথে ট্যুর দেওয়ার হেরে কাজটি করেছিল। আজকে তার জন্য সেটা কাল হয়ে দাঁড়িয়েছে। চৌধুরী বিলার এক পাশে ইয়াসির, আরেক পাশে ঈশা যে হিচকি তুলে কান্না করছে। ইয়াসির পায়ের উপর পা তুলে শান্ত স্বরে বলে, কি করব? এখন সামান্য একটা মজার ব্যাপার নিয়ে তোমরা যা শুরু করছো। আয়ন রেগে চেঁচিয়ে বলে ওঠে, আসলে সামান্য? একটা মেয়ের নিজের বউ বানানো সামান্য, তাও আবার নিজের চাচাতো বোন। তারপর পুরো সোশ্যাল মিডিয়াতে এসব নিয়ে যা ট্রোল, যা তা ট্রোল। ইয়াসির এক পলক ঈশার দিকে তাকায়, যে বান্দা কান্না ছাড়া কিছুই করতে পারে না। মনে হচ্ছে সব ইয়াসিরই করেছে, তার কোনো হাত নেই, সে বাচ্চা খুকি। ইয়াসির বিরক্ত হয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে। ইলহাম চৌধুরী তখন গর্জে বলে ওঠেন, ঠিক বলেছ, যা হওয়ার হয়েই গেছে, যা মান সম্মান যাওয়ার চলেই গেছে। তোমার এই তামাশা বাড়ির মেয়েদের ভবিষ্যৎ তো আর নষ্ট করতে পারি না, আর না তোমার ভবিষ্যৎ। তবে বাড়ির মান সম্মান ফিরিয়ে আনার জন্য আমি কঠিন থেকে কঠিনতম হতে পারি। এই বলে ইলহাম চৌধুরী নিজের রুমের দিকে চলে যান। বাড়ির সবাই অবাক থেকে অবাকাতর হচ্ছে, যেন আকাশ কুসুম কিছু চিন্তা ভাবনা। সবার ভাবনার জল্পনা কল্পনা শেষ করে ইলহাম চৌধুরীর হাতে একটা পেপার আর একটা গ্লাসে কিছু নিয়ে আসেন। তারপর ইয়াসির আর ঈশার সামনে রেখে বলে, ইয়াসির, তোমাকে আজকে রাজনীতি ছেড়ে ঈশাকে বিয়ে করতে হবে। আর যদি তা না হয়, ঈশা তুমি পাশ থেকে বিষ খেয়ে নেবে। কারণ এক রুমে থাকার পর মেয়ে হিসাবে তোমার মূল্য কতটা নিচে নেমে গেছে আমি আর ব্যাখ্যা করতে চাইছি না। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কেমন শর্ত? কেউ কিছু বলার সাহস পায় না। তবে ইয়াসির দাঁড়িয়ে গিয়ে বলে, এটা কি বলছেন বাবা? আপনি ঠিক আছেন? ইলহাম চৌধুরী সামনের দিকে ঘুরে বলেন, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ইয়াসির বলে, তাহলে আমারও শেষ কথা, আমি রাজনীতি ছাড়ছি না। ইলহাম চৌধুরী বলে, বেশ ঈশা, তোমাকে আমার দ্বিতীয়বার বলতে হবে না আশা করি। ঈশা এসবের কিছুই বুঝতে পারছে না, তাকে কেন মারতে চাইছে এইসবে। ঈশা অসহায় দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলে, বাবা। তখন ঈশান চৌধুরী বলে ওঠে, আমাকে বাবা বলবি না তুই। ব্যাস, নিজের সবচেয়ে ভালোবাসার বাবার মুখে এই কথা শোনার উপর ঈশার আর বেঁচে থাকার ইচ্ছা জাগে না। ঈশা কাঁপা কাঁপা হাতে গ্লাসটা তুলে নেয়। ইয়াসির মাথা নিচু করে বসে। বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখ যেন আজ তালা। কেউ একটা কথাও বলছে না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। খানিক বাদে ঈশার নিজের মুখের সামনে গ্লাস এনে সবার দিকে এক পলক তাকায়। তারপর বিড়বিড় করে বলে, আমার কি দোষ ইয়াসির ভাইয়া? ঈশার কথাটা ইয়াসিরের বুকে বিঁধে। তবে বোকা ঈশা মনে করেছিল
তার মনের কথা, এটা বাইরের কেউ শোনেনি। এরপর ঈশা ঠোঁট ছুঁয়ে খাওয়ার আগে ইয়াসির একটানে গ্লাস ছুঁড়ে নিচে ফেলে দেয়। তারপর কষিয়ে ঈশাকে একটা চড় মেরে বলে, মরার তো তাড়া কেন তোর? তবে সারাদিন না খাওয়া বেচারি এক থাপ্পড়ে সোফায় জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। আর তখনই ইয়াসিরের সামনে থাকা ফাইলে সিগনেচার করে বলে, আমি আর আমি আজ রাজনীতি ছাড়লাম, আর ঈশাকে বিয়ে করতে আমি রাজি। খানিক বাদে ঈশার জ্ঞান ফিরতেই পাশে ইয়াসিরার সামনে কাজী সহ নিজের বাবা জেঠুকে দেখে চোখ কসলাতে শুরু করে। ঈশার বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। নিজের মাথায় লাল দুপাট্টা পেঁচানো, পাশে ইয়াসিরের গম্ভীর মুখখানা আর নিজের ভাইয়ের থমথমে দাঁড়িয়ে থাকা, সব গোলমাল পাকাচ্ছে তার ছোট্ট মাথায়। একটু পর ইলহাম চৌধুরী আদেশের স্বরে বলে ওঠেন, বিয়ে পড়ান কাজী সাহেব। এবার ঈশার মাথার জট এক এক করে খুলে আশেপাশে মা জেঠি মাকে না দেখে আরও ভরকে ওঠে বেচারি। কবুল বলার সময় এলে ঈশা একবার নিজের ভাইয়ের দিকে তাকায়। আয়ান আর দাঁড়িয়ে থাকতে পারে না। নিজের বোনের কাছে এসে মাথায় হাত রেখে ইশারা করে বলতে বলে। ঈশা রয়ে সয়ে কবুল বলার পর ইয়াসিরও ধীর গতিতে কবুল বলে ফেলে। থমথমে পরিবেশে আলহামদুলিল্লাহ বলে ইলহাম আর ঈশান চৌধুরী একবারে কোলাকুলি করেন। ঈশা মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে চুপচাপ কান্না করছে। ইয়াসির এক পলক নিজের পাশে নিজের বউয়ের মুখখানা দেখার প্রয়াস চালাচ্ছে, তবে লাভ হয় না। ঈশা মাথা এমন নিচু করেছে, ইয়াসির শুধু এক পাশ দেখছে, তাও ছোট ছোট চুলগুলোর জন্য গালটাও দেখা যাচ্ছে না। ইয়াসির ফের বিরক্তিতে দম ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই ঈশার পাশে ওর মা আর জেঠিমা বসতে থাকে। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কান্না থামা। ঈশাকে হালকা গোলাপি রঙা একটা শাড়ি পরিয়ে ইয়াসিরের মা আর ঈশার মা নিয়ে ইয়াসিরের রুমে। এদিকে ঈশার হৃৎপিণ্ড হাল একদম নাজেহাল। মনে মনে দোয়া দরুদ পড়লেও শান্ত করতে পারছে না। কি হচ্ছে এসব? ঠিক আছে সে চাই ইয়াসির ভাইয়া, এটাও ঠিক। তাই বলে ব্যাটার সাথে প্রেম না করে জোর করে বিয়ে? এ বিয়েতে কি রোমান্স হবে? জীবনেও হবে না। শুধু সাপ নেউলের যুদ্ধ হবে। আর দর্শক হিসেবে পুরো পরিবার তো আছেই। ঈশার এসব অকল্পিত ভাবনার মাঝেই ঈশাকে ইয়াসিরের রুমে বসিয়ে চলে যায়। ঈশার এতক্ষণ শান্ত থাকলেও এবার আর পারছে না। বেচারি তো রোবটের নিয়ে অভিনয় করলো, এখন তো ঝগড়া না করলে মরেই যাবে। ব্যালকনি থেকে ইয়াসির রুমে আসে, পরনে তার শর্ট প্যান্ট আর টি শার্ট। ইয়াসির এসে একটা ধমক দিয়ে বলে, তুই? ঈশা এতক্ষণ নিজের শাড়ির আঁচল কামড়াচ্ছিল। ইয়াসিরের আওয়াজ পাওয়া মাত্রই চোখ তুলে তাকায়। ঈশাকে শাড়িতে দেখে ইয়াসির বেচারা একটু হলেও ছোটোখাটো ক্রাশ খেয়ে একটু তাকায়, তবে সে তাকানো বেশিক্ষণ আর স্থায়ী হয় না। ঈশাকে তেড়ে এসে মাথা নিচু করে ইয়াসিরের দিকে তাকিয়ে বলে, এই তোমার জন্য আজকে আমার এই হাল। কি করলে? কি করলে? কি করে পারলে বুড়ো হয়ে একটা কচি মেয়েকে বিয়ে করতে? আর আমি থাকবো না তো? কে থাকবে? বিয়ে কি আরও করেছো নাকি? ইয়াসির চোখ বড় বড় করে তাকায়। তাকে বুড়ো বলছে? ইয়াসির ঠাস করে ঈশার কান ধরে বলে, আমি বুড়ো? তুই কচি তাই না? কচি হয়ে বুড়োকে বিয়ে করলি কেন? পালাতে পারলি না? ঈশা এক ঝটকায় ইয়াসিরের হাত ছাড়িয়ে বলে, নিজেই তো ধেই ধেই করে বিয়ে করতে রাজি হয়েছে। আমি কি বলেছি ভাই আমাকে বিয়ে করো? ইয়াসির বলে, তোকে না বিষটা খাওয়ানো উচিত ছিল। দোষটা আমারই ছিল। তাই তোর মতো পেতনিকে বাঁচিয়ে নিলাম। এদিকে বাড়ির সবাই পার্টি করছে। সবাই হাসতে হাসতে বলে, যাই হোক, বিয়েটা ছোটবেলায় ঠিক থাকলেও ইয়াসিরের মানানো যাচ্ছিল না। সুযোগ বুঝে কাজটা হয়ে গেল। ঈশান চৌধুরী নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই বিষের বদলে কী এনেছিলে? ইলহাম চৌধুরী খেতে খেতে জবাব দেন, ওইটা পানি ছিল। আর কি আনবো? আয়ান বলল, জেঠু তুমি পারোও বটে। আমি ভাবিনি আমার এই আইডিয়াটা সবার এত ভালো করে ফলাবে। তখন ইলহাম চৌধুরী বলে, তোমরা ভুল ধারণায় আছো। আর আয়ান তো প্ল্যান আয়ান তোর প্ল্যানটাও ভাই সবই জেনে গিয়েছে। বিয়ের আগ মুহূর্তে ইয়াসিরের সব আমাকে বলেছে। আর এটাও বলেছে এসবের সত্যি মান সম্মান যাবে, এর জন্যই সে বিয়ে করেছে। অ্যান কেসে উঠে বলে, রাজনীতি ছাড়ানো তোমাদের কথা ছিল জেঠু। ইলহাম চৌধুরী হাসতে হাসতে বলে, সবটাই পরিপূর্ণ।
এবার ওদের মিল হলেই হলো, নয়তো সামনে হলে যুদ্ধ, বাকিটা জনম দেখতে দেখতে পার করতে হবে। সবাই আরেক দফা হেসে খেতে শুরু করে। এদিকে ঝগড়া শেষে ঈশা ঘুরে বিছানার দিকে যেতে যেতে বলে, এখন তো তোমার বউ হয়েই গিয়েছি। যাই হোক, তুই তোকারি বাদ দিয়ে পা টিপে দাও তো জামাই, আর মাথাটাও ভীষণ ধরেছে। এদিকে আসো, জামাই বউর সেবা করো, আসো আসো। ইয়াসির যেন আকাশ থেকে পড়লো বলে। কি এই বলে কি এই মেয়ে? ইয়াসির মেজাজ যায় বিগড়ে। ইয়াসির দেয়ে এসে ঈশাকে বলে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব টিপে দিচ্ছি। বাসর ঘরে বাসর কমপ্লিট করিনি আগে। ঈশা তো এতক্ষণ আরামে বিছানায় শুয়েছিল। ইয়াসিরের কথা শুনে এক লাফে বসে বলে, কী সব বলছো, লজ্জা শরম নেই নাকি? আমি তোমার ইয়াসির ঈশার মুখে কাছে চলে এসে বলে, বউ বউ আমার এখন বলেন বউ কি কি করতে হবে? ঈশা একটা ঢোক গিলে বলে, দূরে যাও, দূরে যাও। ঈশার হাব ভাব দেখে ইয়াসির মজা নিতেই ঈশা আর একটু কাছে যেতেই ঈশা ইয়াসিরকে এক ধাক্কা মেরে সোজা ফ্লোরে ফেলে দেয়। আর ইয়াসির নিচে পড়ে মাগো বলে চিৎকার করে ওঠে। ঈশা ওকে মেরে ইয়াসিরকে দেখতে গিয়ে ইয়াসির তার দিকে রেগে তাকিয়ে ঈশা এক লাফে বিছানা থেকে নেমে বলে, আম ভাইয়া সরি। ঈশা দাঁড়াতে দাঁড়াতে বলে, তবে ইয়াসির দাঁড়াতে দাঁড়াতে বলে, তবে রে তোর সরি নিকুচি মারি, পেতনির বাচ্চা, আজকে তোকে বাঁচাবে। এই বলে ঈশাকে ধরতে চোট লাগায়। ঈশা ঈশা বিছানার এক পাশ তো ইয়াসির আরেক পাশ। ঈশা বারবার বলছে, ভাইয়া বুঝি নাই, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে মারি নাই। জামাই সরি জামাই। ইয়াসিরও বলছে, তোর সরি তোর কাছে রাখ, আজকে তোর শ্মশানে না পাঠালে আমিও ইয়াসির চৌধুরী ওরফে ঈশার জামাই না। ঈশা বলে, মুখ ভেঙ্গিয়ে বলে, ইস আমার জামাই। ইয়াসির বলে, দাঁড়া, জামাই না কি দেখাচ্ছি বলে ইয়াসির এক দৌড়ে পেছন থেকে ঈশার শাড়ির আঁচলটা ধরে টান দিতেই ঈশা চিৎকার করতে থাকে। সবাই হুমড়ি খেয়ে দরজায় ধাক্কাতে থাকে। এসব দেখে ইয়াসিরও ঈশাকে ছেড়ে দেয়। ঈশা এক দৌড়ে দরজা খুলে ইজানকে সামনে দেখে বলে, ভাইয়া আমাকে বাঁচাও। সবাই ইয়াসিরের দিকে তাকিয়েছে। ইয়াসির বেচারা কি করবে, সেও দৌড়ে আয়ানকে ধরে বলে, ভাইয়া আমাকে বাঁচা, আমি এই পেতনির সাথে থাকবো না, আমাকে এক ধাক্কায় বিছানা থেকে নিচে ফেলে দিয়েছে। ঈশা চোখ মুখ মুছে বলে, আমি ফেলেছি ভাইয়া, জিজ্ঞেস করো। আয়ন প্রশ্নবোধক দৃষ্টিতে ইয়াসিরের দিকে তাকাতেই ইয়াসির দমে যায়। কি বলবে এখন? এই মেয়ের লজ্জা থাকলেও না থাকলেও তার তো আছে, সে তো বড়। ঈশা তখন আরও সুযোগ পেয়ে বলে, বলো বলো, কেন ফেলেছে তোমায়?